আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। আশা করি সকলে ভালো আছো। আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো একটু কমেন্টস করে জানাও। ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা কমেন্টস করে জানাও। ওকে, রাশিদ ওয়ালাইকুম আসসালাম, শিমুল ওয়ালাইকুম আসসালাম। ওকে, শুনতে পাচ্ছ? আসিফ ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার না? ক্লিয়ার হলে আমরা শুরু করে দিই আস্তে আস্তে। সো আমরা আস্তে ধীরে ধীরে এই ক্লাসগুলো শুরু করতেছি এবং আস্তে আস্তে দেখবে ক্লাসে আমরা মানে, আহ, গভীরে ঢুকে যেতে থাকবো আর কি। তো শুরু যেহেতু করেছি, আস্তে আস্তে ইনশাল্লাহ হতে থাকবে আর কি। আর একটা রেসপন্সিবিলিটিতে নিয়েই ফেলেছি আর কি। তো প্রতিনিয়ত আমরা এইভাবে এগোতে থাকবো ইনশাল্লাহ। ওকে, তো সকালে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওকে, আজকে কিছু খুব বেসিক কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, একদমই বেসিক ক্লাস ধরো। এবং আমরা বলেছি যে আমরা তৃতীয় অধ্যায়ে আছি। হ্যাঁ, প্রাণী বিজ্ঞান পরিস্থিতি তৃতীয় অধ্যায়ে আছি। তো সেইটা থেকে খুব বেসিক কিছু কথা বলবো। এই বেসিক কথাগুলো তোমরা ইন্টারমিডিয়েটও কিছু শুনে আসছো আর কি। তো সেই কথাগুলো কিন্তু এখানে অনেকাংশেই তোমরা আবারও দেখবে প্রতিফলিত হচ্ছে এবং তোমার বেসটা স্ট্রং হবে ইনশাল্লাহ। তো প্রথম কথা হলো যে, প্রথম অংশ দিয়ে শুরু করি, সেটা হলো যে শ্রেণীবিন্যাস কি সেটা নিয়ে কথা বলবো। শ্রেণীবিন্যাস। প্রথম হলো শ্রেণীবিন্যাস। হ্যাঁ, দেখো, শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। ওকে, শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। ওকে, শ্রেণীবিন্যাস তো খুবই বেসিক কথা আর কি। তো শ্রেণীবিন্যাসটা কি সেটা নিয়ে আমরা প্রথম কথা বলবো। দুইটা বিষয় একসাথে আছে, একটা হলো শ্রেণীবিন্যাস কি, আর একটা হলো শ্রেণীবিন্যাসের ভিত্তি কি। যদিও ভিত্তি নিয়ে গত কেসে হালকা কিছু টাচ দিয়েছে আর কি। তো প্রথমে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে, তোমরা কি সকলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? একটু মনে ফোকাস এখন আর স্টিল না অপেন করতেছে, মনে হয় একটু করতেছে আর কি। ওকে, সো মনোযোগ দিয়ে শোনো আর কি। স্লাইড রাখিনি, স্লাইড বেশি ঝামেলা করে এই জন্য। ওকে, তো যেটা বলছিলাম, প্রথম হলো শ্রেণীবিন্যাস। দেখো, খুব সিম্পলি কিছু কথা বলবো। ধরো আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি আর কি। ধরো কয়েকটা জিনিস আমার হাতে নিচ্ছি, তো সেইগুলো তোমাদের দেখাচ্ছি। ধরো
আমার হাতে কিন্তু অনেকগুলো বস্তু আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের বস্তু আছে। ওকে, ঠিক আছে। তো অনেকগুলো বস্তু আছে, তো এই বস্তুগুলোকে আমি কি করবো, সাজিয়ে রাখবো। তো যখন এগুলোকে তুমি সাজাতে চাইবে তখন কি করবো, ধরো যে এই যে পারফিউমের বোতলগুলোকে এক জায়গায় রাখলাম, বা শুধু যেগুলো বোতল সেগুলোকে ধরো আমি এক জায়গায় রাখলাম। তারপর ধরো আরো কি আছে খেয়াল করো, ধরো যেগুলো কলম, কলম জাতীয় যেগুলো সেগুলোকে আমরা এক জায়গায় রাখলাম, সেগুলো আলাদা করে ফেললাম। চিরুনটাকে আলাদা করে ফেললাম, ঘড়িটাকে আলাদা করে ফেললাম। এই দুইটা ঘড়ি ধরো একসাথে রাখলাম। তাহলে এই যে আমরা দেখছো সবগুলোকে কিন্তু আলাদা করলাম, কিসের উপর ভিত্তি করে আলাদা করলাম, মানে কি, কেন আলাদা করলাম? কারণ হলো যে এই কলমগুলো একই ধরনের, তার মানে সাদৃশ্য আছে। ওকে, আর এদের মধ্যে কি রয়েছে, সাদৃশ্য রয়েছে। আবার এই পারফিউম দুটো একই ধরনের, তারা হলো সাদৃশ্য রয়েছে। তাহলে দেখো এদের মাঝখানে সাদৃশ্য রয়েছে বলে তাদেরকে একদিকে দিলাম, আর এদের দুজনের মাঝখানে সাদৃশ্য রয়েছে বলে তাদেরকে একদিকে রাখলাম, একসাথে করলাম। হ্যাঁ, ধরো এই দুইটা একই রকম, এই জন্য একসাথে করলাম, তার সঙ্গে সাদৃশ্য রয়েছে। এই দুইটা একই রকম, সাদৃশ্য রয়েছে, তার সঙ্গে তাদেরকে একসাথে করলাম। এখন এখানে সবাই আছে না এরকম, কিন্তু এদেরকে আবার দেখো এই বোতল দুটোকে আলাদা করে ফেললাম, কলম দুটোকে আলাদা করে ফেললাম। কেন করলাম? কারণ এইটা এবং এটার মধ্যে কি একটা বৈসাদৃশ্য রয়েছে, এই দুটো হলো বোতল, এই দুটো হলো কি কলম। তাহলে দেখো প্রাণী জগতের যে বিভিন্ন জীব আছে তাদেরকে তাদেরকে জীব হতে পারে বা উদ্ভিদ হতে পারে। হ্যাঁ, দ্যাটস মিন উদ্ভিদ বা প্রাণী হতে পারে অথবা জীব। প্রাণী জগতের বিভিন্ন জীব আছে তাদের মধ্যে সাদৃশ্য, এই যে সাদৃশ্য দুটো একই রকম, এই দুটো একই রকম সাদৃশ্য, এবং দুটো কি ভিন্ন, এই দুটা ভিন্ন, এই দুটো ভিন্ন, আবার বৈসাদৃশ্য। তাহলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে আমরা বিভিন্ন পর্ব, শ্রেণী, হ্যাঁ, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি দল উপদলে যদি বিভক্ত করি, সেই বিভক্ত করাটাকে আমরা কি বলবো, শ্রেণী বিন্যাস বলবো। ওকে, বুঝতে পারছো আশা করি। দেখো খুবই সিম্পলি চিন্তা করো, ধরো শ্রেণী বিন্যাস আমি বারবার মুখস্থ করবো কেন, আমি একদম সিম্পল একটা এক্সাম্পল তোমার সামনে উপস্থাপন করলাম। এটা যদি কেউ মাথায় রাখতে পারে তাহলে এই কথাগুলো জাস্ট মাথায় রাখলে তোমার কিন্তু এই যে শ্রেণী বিন্যাস কি সেটা সহজে কিন্তু তুমি বুঝতে পারবে। আসলে মুখস্থ করার কিছু নেই। আবার দেখো যে জীব জগতের মধ্যে বিভিন্ন জীব আছে, সেই জীবগুলোকে সাদৃশ্যের ভিত্তিতে একসাথে এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে আলাদা করলাম। তাহলে সাদৃশ্যের ভিত্তিতে সাদৃশ্যের ভিত্তিতে এই দুটো একসাথে, এই দুটো একসাথে, আবার বৈসাদৃশ্যের ভিত্তিতে এই দুজনকে আবার আলাদা করলাম। তাহলে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদের কি করলাম, ভিন্ন ভিন্ন দল উপদল, দ্যাটস মিন বিভিন্ন পর্ব, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি দল উপদলে বিভক্ত করার যে প্রক্রিয়া তার নাম হলো কি শ্রেণীবিন্যাস। আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, যদি কেউ বুঝতে না পারে একটু কমেন্টস করে জানাও, আর বুঝতে পেরে থাকলে একটু কমেন্টস করে জানাও। যেহেতু আমার সামনে তোমরা কেউ থাকো না, তো আমার এই কমেন্টস এর দিকে চোখ থাকতে হয় যে আমার স্টুডেন্ট মনে হয় আমার সামনে আছে আর কি, এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, কমেন্টসটা করা আর কি। ওকে, একটু ব্রাইটনেস বাড়াই দিই, দেখি কি হয়। ওকে, আশা করি বুঝতে পারছো আর কি। ওকে, তাহলে আমাদের শ্রেণীবিন্যাসের সংজ্ঞা গেল। ওকে, তাহলে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা কি? জীব জগতের মধ্যে বিভিন্ন জীব থাকে, তাদেরকে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন দল উপদলে, অর্থাৎ বিভিন্ন পর্ব, তারপরে শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি প্রভৃতি দল উপদল বিভক্ত করার যে প্রক্রিয়া সেটা নাম হলো কি শ্রেণীবিন্যাস। এটা হলো শ্রেণীবিন্যাসের সংজ্ঞা। এবার শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আমরা কথা বলবো পরবর্তী বিষয়টা। সো শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আমরা গত ক্লাসে হালকা একটু কথা বলেছি, সো আজকে আরেকটু বলে যায় কি যে শ্রেণীবিন্যাসের ভিত্তিটা কি। ধরো আমরা কি বললাম যে ভিত্তিটা কি, আমি সিম্পলি চিন্তা করলাম যে ধরো 50 জন মানুষ আছে, সেই 50 জন মানুষ সবাই 20 জন শার্ট পরে আছে, তারপরে 10 জন টি শার্ট পরে আছে, তারপরে ধরো আরো 20 জন হলো পাঞ্জাবি পরে আছে। ঠিক আছে, তাহলে কারা কারা শার্ট পরে আছে তারা একদিকে যাও, কারা কারা পাঞ্জাবি পরে আছে তারা একদিকে যাও, আর কারা কারা টি শার্ট পরেছে তারা একদিকে যাও। এই যে দেখো, এখন আমরা এই যে তিনটা দলে যে ভাগ করলাম 50 জন মানুষকে, তাকে কিসের উপর ভিত্তি করে ভাগ করছি, সেটা হলো কি যে কাপড়, কি ধরনের কাপড় পরছে তার উপর ভিত্তি করে তাদেরকে ভাগ করছি। তাহলে এখানে কাপড়টা হবে কি তাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি আর কি। ওকে,
এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল মনে করো যে আমি গতদিনে বলেছিলাম যে বিভিন্ন মানুষ, ধরো আবার সেই 50 জন মানুষ আছে, সেই 50 জন মানুষের মাঝখান থেকে ধরো যে 10 জন ঘড়ি পড়ছে আর 40 জন ঘড়ি পড়ে নাই। তাহলে যারা ঘড়ি পড়ছে তারা একদিকে যাও, যারা ঘড়ি পড়ে নাই তারা একদিকে যাও। তাহলে এইখানে আমি কার ভিত্তিতে শ্রেণীবিন্যাস করলাম? ঘড়ির ভিত্তিতে। ওকে, সো এই যে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, হ্যাঁ, শ্রেণীবিন্যাসের সময় বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে যে আলাদা করা হচ্ছে, বিভিন্ন কারণে তাদেরকে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে যে আলাদা করা হচ্ছে, সেই বৈশিষ্ট্যগুলো হলো কি শ্রেণীবিন্যাসের ভিত্তি। তাহলে জীবজগতের বিভিন্ন জীবকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা আলাদা করা হচ্ছে আর কি। তাহলে যে সকল বৈশিষ্ট্যের উপর ভর করে তাদেরকে আলাদা করছে সেগুলো শ্রেণীবিন্যাসের ভিত্তি। আশা করছি সকলে বুঝতে পারছো। ওকে, ওকে, এবার নেক্সট নেক্সট আলোচনা আর কি। এই দুটো বুঝতে পারছো আশা করি। তো আজকে আমার পরবর্তী আলোচনার বিষয় থাকবে আর কি খণ্ডাকায়ন। ওকে, খণ্ডাকায়ন। খণ্ডাকায়ন আমরা পরবর্তী আলোচনা করবো আর কি। যারা নোট করতেছে একটু টুকে নাও আর কি, খণ্ডাকায়ন বিষয়টা টুকে নাও। আমি জাস্ট কি পয়েন্টগুলো আজকে আলোচনা করবো আর কি। আর এগুলো সবগুলো শিট আমি তোমার হলো পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দেবো। পুরো জিনিসটাকে আমি গুছিয়ে দিয়েছি তোমাদের জন্য ভালো হবে। একটু প্রতিদিন না দিলেও ধরো যে পুরো জিনিসটাকে গুছিয়ে 5-7 দিন যদি সময় লাগে, 5-7 দিনের মধ্যে গুছিয়ে আমি সুন্দর করে তোমাদেরকে একটা পিডিএফ ফাইল করে দিয়ে দেবো। সো গতদিন দিয়েছি যে সেটা একটা পার্ট দিয়েছি আর কি। সো আমি যে দুটো সংজ্ঞা দিলাম, এই সংজ্ঞায় কারো কোনো সমস্যা আছে কিনা, থাকলে একটু জানাও, না থাকলে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছি। ওকে, ওকে, ঠিক আছে। শিমুল বলছে সব ক্লিয়ার, ভেরি গুড। নাসিব, ওকে স্যার, ভেরি গুড। তো ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি আর কি। খণ্ডাকায়ন। এবার আমরা কথা বলবো খণ্ডাকায়ন নিয়ে। খণ্ডাকায়ন বিষয়টা কি দেখো, তোমরা সিম্পল একটা এক্সাম্পল দিই, সেটা তো তোমরা রেলগাড়িতে সবাই দেখেছো। রেলগাড়ি রেলগাড়ির ক্ষেত্রে কি দেখা যায় যে একটা বগি, তার মানে একটা ইঞ্জিন থাকে, তার পেছনে একটা বগি, তার পেছনে একটা বগি, তার পেছনে একটা বগি, তার পেছনে একটা বগি। তো এই যে এই প্রত্যেকটা বগিকে এক একটা খণ্ড মনে করো, এবং পুরো রেলগাড়িটাকে একটা এনিম্যাল মনে করো। তার মানে কি হলো যে একটা এনিমাল যার বডির বিভিন্ন অংশ, বিভিন্ন খণ্ড 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 মিলে একসাথে হয়ে যদি তার দেহটা গঠিত হয়, তখন সেই গঠনের প্রক্রিয়া হলো কি খণ্ডাকায়ন বলবো আর কি। আবার বলতেছি যে ধরো একটা ট্রেন, পুরো একটা ট্রেনকে একটা অ্যানিমাল মনে করো, সেই ট্রেনের প্রত্যেকটা বগিকে তার দেহের একটা খণ্ড মনে করো আর কি। ওকে, সেই খণ্ডগুলো একটার পর একটা জোড়া জোড়া হয়েছে, জোড়া লাগছে আর কি। ধরো আমি এই কয়েকটা কলম মার্কারি দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো, ধরো এই জিনিসগুলো খেয়াল করো একটু। হ্যাঁ, দেখতে পাচ্ছ আসলে, ধরো এইটা একটা খণ্ড, তার সাথে আর একটা খণ্ড, তার সাথে আর একটা খণ্ড। হ্যাঁ, তিনটাই দেখাই, আর একটু ধরতে পারতেছি না। তো দেখো এই যে খণ্ডগুলো একটার পর একটা যুক্ত হয়েছে না? হ্যাঁ, যুক্ত হয়ে পুরোটা মিলে হয়েছে একটা অ্যানিমাল বডি হয়েছে আর কি। তাহলে যদি এরকম হয় যে কোনো প্রাণীর দেহ একই রকম খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে অনুদৈর্ঘ্যভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? খণ্ডাকায়ন বলবো। ওকে, তো সেই ধরনের গঠনকে আমরা কি বলবো? খণ্ডাকায়ন বলবো। আশা করি সকলে বুঝতে পারছো আর কি। ওকে, নাসিব বলছে যে আবার বলে দেন, নতুন যারা আইছে তাদের ভালো হবে, চেনের মতো। শিমুল আলী বলছে স্যার ভিত্তিটা কি গঠন আকৃতির উপর? ও, ভিত্তিগুলো অনেক রকম হতে পারে, অনেক ধরনের ভিত্তি হতে পারে। আমি কয়েকটা বলি, ধরো যে যেমন প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি কি হতে পারে, যে প্রাণীগুলো আকার কেমন, যেগুলো অনেক বড় সাইজের তারা একদিকে থাকবে, যারা ছোট সাইজের তারা একদিকে, এটা একটা ভিত্তি। আবার মনে করো প্রাণীগুলোর প্রতিসাম্যতা কেমন, গত ক্লাসে যেটা প্রতিসাম্যতা ক্লাস করছে আর কি। তো প্রতিসাম্যতা কেমন, তারা কি অরীয় প্রতিসম, নাকি গোলীয় প্রতিসম, নাকি দ্বিপার্শ্বীয় প্রতিসম? এই যে প্রতিসাম্যতা আছে, সেই প্রতিসাম্যতার ভিত্তি করে তারা হতে কি তাকে আমরা আলাদা করলাম। শুধু প্রতিসাম্যতা একটা ভিত্তি। আবার যে এখন যে পড়াচ্ছি খণ্ডাকায়ন পড়াচ্ছি, তো কিছু প্রাণীদের দেহ হবে কি খণ্ডকায়ন থাকবে, আবার কিছু প্রাণীদের কি খণ্ডকায়ন থাকবে না আর কি। তো এটার উপর ভিত্তি করে আবার প্রাণীদের আলাদা করা হয়েছে, তাহলে এটা একটা ভিত্তি। আবার মনে করো সিলম আছে, কিছু প্রাণীর দেহে সিলম আছে, কিছু প্রাণীর দেহে সিলম নাই,
অথবা কিছু পয়েন্ট দেহে সিলম আছে কিন্তু আংশিকভাবে আছে, তাহলে সিলমটা হবে কি শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। এরকম অনেকগুলো ভিত্তি আছে শ্রেণীবিন্যাসে। তো অনেক সময় প্রশ্ন আসে যে শ্রেণীবিন্যাসের 2টি বা 4টি ভিত্তির নাম লেখো, তো তোমরা সিম্পলি বলে দেবা যে যেমন ধরো যে দেহের সংগঠন ক্রমমাত্রা, তারপরে দেহের আকার আকৃতি, তারপর দিয়ে দিলা যে জীবন পদ্ধতি, হ্যাঁ, তারপর বললে সিলোম, তারপর ভ্রূণস্তর, তারপরে কি প্রতিসাম্যতা, এই প্রত্যেকটা খন্ডায়ন, ট্যাগমাটাইজেশন, এই প্রত্যেকটা এক একটা হলো কি শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো আমরা কিন্তু সেই শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো নিয়েই কথা বলতেছি। এই চ্যাপ্টার যদি তোমরা খেয়াল করে দেখো, তো তোমাদের কাছে যাদের কাছে বই আছে একটু খেয়াল করে দেখো যে শুরুতেই যে বিষয়গুলো আছে দেখো, অধ্যায় 3-এ 96 নম্বর পেজে দেখো লেখা আছে যে শ্রেণীবিন্যাস ও শ্রেণীবিন্যাসের ভিত্তি প্রথমে লেখা আছে। তারপর কি লেখা আছে দেখো, আকার আকৃতি বা দৈহিক গঠনের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস, তারপরে প্রতিসাম্যতার ভিত্তিতে, তারপর দৈহিক প্রান্তিকতা, খন্ডাকোণ, ট্যাগমেটাইজেশন, উপাঙ্গ, প্রত্যেকটা এক একটা হলো কি শ্রেণীবিন্যাসের ভিত্তি। আশা করি সকলেই বুঝতে পেরেছো আর কি। আচ্ছা, আমাদের সংজ্ঞা দিচ্ছি, শিমুল হচ্ছে চেইনের মতো, শিমুল হচ্ছে শিকলের মতো, হ্যাঁ অনেকটা এরকম হতে পারে আর কি। তো সবচেয়ে বেস্ট এক্সাম্পল হলো একটা অ্যানিমেল দিয়ে আমরা দিতে পারি, সেটা হলো যে একটা কেঁচোকে চিন্তা করো আর কি। হ্যাঁ, কেঁচো। তো কেঁচোর দেহটা কেমন দেখবে যে একটা পর একটা খন্ড 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 ছোট ছোট আংটির মতো একটা একটা আংটি জোড়া লেগে 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 তার দেহটা গঠিত হয়েছে। সো তখন সেই ধরনের দেহের গঠনকে আমরা কি বলবো, যে খন্ডাকায়ন বলবো আর কি। হ্যাঁ, এভাবে যদি দেহ গঠিত হয় তখন তাকে আমরা কি বলবো, খন্ডাকায়ন বলবো। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো আর কি। তাহলে আমি আবার বলতেছি আর কি, যদি কোনো প্রাণীর দেহ একই রকম খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে অনুদৈর্ঘ্য ভাবে কি হয়, গঠিত হয় আর কি। তো এটা অনুদৈর্ঘ্য কেন বললাম, কারণ দেখো লম্বা ভাবে হচ্ছে কিন্তু, হ্যাঁ? যদি কোনো প্রাণীর দেহ একই রকম খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে কি হয়, বর্ধিত হয়, তখন সে ধরনের আহ প্রক্রিয়াকে আমরা কি বলবো, খণ্ডাকায়ন বলবো আর কি। ওকে, যেমন খণ্ডাকায়ন গুলো আবার দুই রকম হয়, একটা প্রকৃত খণ্ডাকায়ন, একটা হলো কি অপ্রকৃত খণ্ডাকায়ন। মানে এটাই হলো মেইন কথা আর কি। আরো বিভিন্ন পারপাসে করা যায়, তবে আমরা এটা আজকে বলবো যে প্রকৃত খণ্ডায়ন এবং অপ্রকৃত খণ্ডায়ন। তো প্রকৃত খণ্ডায়নটা কি, যদি এরকম হয় যে ধরো যে খণ্ডায়নটা বাইরে থেকে দেখা যাচ্ছে খণ্ড যেমন আছে, ভিতরেও সেরকম খণ্ড আছে, তো সেটা হলো প্রকৃত খণ্ডায়ন। আমি একটু দেখি, একে দেখাই তোমাদেরকে। ধরো খণ্ডায়নের সংজ্ঞা দিছিলাম আমরা। তো ধরো এটা একটা এটা একটা প্রাণী, প্রাণীর মাথা আর কি। ধরো কেঁচোকে আমরা রাখছি, তারপর এই একটা খণ্ড, 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 এর একটা খণ্ড, এরকম একটা একটা খণ্ড নিয়ে তার দেহটা কি হয়েছে, অনুপস্থভাবে বৃদ্ধি পেয়েছে আর কি। হ্যাঁ, তো এরকম যদি হয় কোন প্রাণীর দেহ, তখন সেই সেই ঘটনাকে আমরা কিন্তু খণ্ডায়ন বলবো। আচ্ছা, এবার সে খণ্ডায়ন আবার দুই রকম হয়, প্রকৃত খণ্ডায়ন এবং কি অপ্রকৃত খণ্ডায়ন। তো প্রকৃত খণ্ডায়ন কি, যে খণ্ডটা শুধু বাইরের দিকে দেখলে মনে হয় খণ্ড, এবং ভিতরের দিকেও কি থাকতে হবে, খণ্ড থাকবে। ওকে, যেমন হলো অ্যানিলিডার ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। হ্যাঁ, অ্যানিলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের খণ্ড, নিচে দাগ দেওয়ার দরকার নেই। অ্যানিলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কিন্তু প্রকৃত খণ্ডটা দেখা যায়। ওকে, কেন এটা হয় খেয়াল করো, অ্যানিলিডা পর্বের তার দেখো এই শুধুমাত্র যেটা পৌষ্টিক নালী চলে গেছে আর কি, দেখো পৌষ্টিক নালী চলে গেছে এইদিকে, তো এটি সেই পৌষ্টিক নালী। ওকে, এই পৌষ্টিক নালী ছাড়া বাকি পুরোটাই কিন্তু এক খণ্ড কিন্তু একদম এই পর্যন্ত, কিন্তু প্রত্যেকটা খণ্ড একদম ভিতর ডিপলি কিন্তু খণ্ড আছে, মানে বাইরেও যেমন খণ্ড আছে, ভিতরের দিকেও এরকম কি আছে, খণ্ড আছে। দেখতে পাচ্ছ, বাইরেও খণ্ড আছে, আবার কি আছে, ভিতরের দিকেও খণ্ড আছে আর কি। তো তার মানে কি, বাহ্যিক ভাবে তার খণ্ডাকান থাকবে, আবার অভ্যন্তরীণ ভাবে সে কি থাকবে, খণ্ডাকান থাকবে। তো এই ধরনের খণ্ডাকান হলে তখন আমরা কি বলবো, প্রকৃত খণ্ডাকান। কি বলবো, প্রকৃত খণ্ডাকান, খণ্ডকায়ন। ঠিক আছে, আর অপ্রকৃত খণ্ডকায়ন কি হবে, এটা তো জাস্ট তার বিপরীত আর কি। মানে এক্ষেত্রে কি হবে, যে শুধু বাইরের দিকেই মনে হয় যে খণ্ড আছে, কিন্তু ভিতর দিকে বেসিক্যালি কোনো খণ্ড নাই, তখন তাকে আমরা কি বলবো, অপ্রকৃত খণ্ড। তো যেমন দেখো এক্সাম্পল দিচ্ছি, এখানে পাশে এঁকে দেখাচ্ছে আর কি। যেমন মনে করো একটা তেলাপোকার দেহ থেকে কেমন, ধরো তেলাটাকে আমি পেটের অংশটা শুধু দেখাচ্ছি। ধরো এরকম দেখা যায় না, এই একটা অংশ, 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 এই যে বাইরে থেকে মনে হচ্ছে খণ্ড, কিন্তু বেসিক্যালি ভিতরের দিকে কোনো খণ্ড নেই। হ্যাঁ, তো আমার সামনে একটা তেলাপোকা আছে, ডিরেক্ট তোমাদের দেখাই, এই যে তেলাপোকা। হুম, হুম, মচমচ হয়ে গেছে একদম তেলাপোকাটা। এই যে তেলাপোকা আছে, এই তেলাপোকাটা কি হবে, শুধু মানে তার বাইরের যদি ভালো করে তেলাপোকা খেয়াল করো,
এখানে দেখানো যাচ্ছে না তোমাদের। হ্যাঁ, মানে এই যে বাইরের দিক থেকে তাদের বডিতে মনে হচ্ছে খন্ড খন্ড আলাদা আলাদা খন্ড খন্ডে ভাগ আছে, কিন্তু বেসিক্যালি ভিতরে কিন্তু কোনো খন্ড নাই। ঠিক আছে, ভিতরে কোনো খন্ড নাই। তো এই ধরনের খণ্ডকান হলে তখন কি বলবো, অপ্রকৃত খণ্ডকান বলবো। তাহলে আশা করি সকলে বুঝতে পারছো যে প্রকৃত খণ্ডকায়ন এবং অপ্রকৃত খণ্ডকায়নটা কি। হ্যাঁ। প্রকৃত খণ্ডকায়ন এবং অপ্রকৃত খণ্ডকায়ন। তাহলে প্রকৃত খণ্ডন কি হবে, যে কোনো প্রাণীর যে বাহ্যিকভাবে যে খণ্ডকায়ন দেখা যায়, অভ্যন্তরীণভাবে সেরকম খণ্ডকায়ন থাকবে। শুধুমাত্র পৌষ্টিক নালী অংশটা কি থাকবে, তো একটা লাইনে প্রত্যেকটা খণ্ডের মাঝখানে চলে গেছে। এটা হলো প্রকৃত খণ্ডন। আর অপ্রকৃত খণ্ডনের ক্ষেত্রে কি হবে, যে বাইরের দিক থেকে দেখে মনে হয় খণ্ডকায়ন, কিন্তু বেসিক্যালি ভিতরে কোনো খণ্ড নাই, তখন সেখানে কি বলবো, অপ্রকৃত খণ্ডকায়ন। এদিক থেকে থাকে আমরা বুঝতে আর সহজ হবে। ধরো এটা একটা তেলাপোকা, এই যে বাইরে থেকে মনে হচ্ছে খণ্ড, এরকম এরকম খণ্ড, এই যে বাইরে শুধু দাগ দেখা যায়, তুমি ভিতরে কিন্তু তার কোনো কম্পার্টমেন্ট নেই। না, এই যে ধরো যে এইটা এবং এইটা, এই দুইটার মাঝখানে, ঠিক আছে, মনে হবে যে না এটা এটা আলাদা মনে হচ্ছে না, এটা বেসিক্যালি আলাদা না। ভিতরে থেকে কেমন জানো, ভিতরে থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের জিনিস। কেমন সেটা, ভিতরে কিছুই থাকবে না আর কি। দেখো, এঁকে দিচ্ছি, এই যে, তো আমার ভিতরে কি থাকবে, ভিতরে শুধুমাত্র দেখো, এই আঁকতে পারি না কেন, এই যে ভিতরে কিন্তু এখানে কোনো বেসিক্যালি কোনো ইয়ে নেই, মানে এই জায়গাটা দেখো একসাথে লাগানো, এ টু জেড এই জায়গাটাকে একসাথে লাগে। তবে এখানে কয়েকটি, যেমন তেলাপোকাকে আমরা তিনটি মানে অংশে ভাগ করি, যেমন মস্তক, তারপরে এই মস্তক, তারপর বক্ষ, তারপরে উদর, তিনটে অংশে ভাগ করা যায়, তিনটা কম্পার্টমেন্ট তার আছে। কিন্তু মানে এখানে যে বাইরে থেকে মনে হচ্ছে, দেখো আমি হলুদ কালারতে যেগুলো দেখাচ্ছি, এই হলুদ কালার গুলো মনে হচ্ছে বাইরে থেকে কি মানে এরকম আলাদা আলাদা পার্ট করা, কিন্তু হলুদ যে অংশটা আছে সেখানে আসলে আলাদা কোনো ভাগ নাই। এই শব্দ হলো বাইরে থেকে মনে হচ্ছে ভাগ ভাগ করা, কিন্তু ভিতরে কোনো ভাগ ভাগ নাই। ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, নাসিব বলছে যে মৌমাছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছে একদম। ওকে, কার কোনো সমস্যা আছে প্রকৃত খণ্ডকায়ন এবং অপ্রকৃত খণ্ডকায়ন বুঝতে? আশা করি সমস্যা নেই। ওকে, লেটস গো। সবাই ঝিমিয়ে পড়ো না, হ্যাঁ, একটু কমেন্টস করে জানিও যে স্যার আমরা আছি কিন্তু। একটু সেট আপটা আবার ঠিক মতো দিয়ে নিই। ওকে, ওকে, দেখা যায় তো নাকি? দেখবে যে ক্লাস নিতে নিতেই যে কারিগরি কুটিগুলো আছে এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর কি। একটা অভ্যাসের ব্যাপার আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো আসো তাহলে আমরা খন্ডাকরণ শেষ করলাম আর কি। এবার আসো পরবর্তী টপিক্স আমরা চলে যাচ্ছি। আমরা শিখাবো হলো ভ্রূণস্তর নিয়ে কিছু কথা বলি আমরা। ভ্রূণস্তরের আগে আরেকটা টপিক্স দেখো, ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন, এই দুটো খুব কাছাকাছি। খন্ডাকরণ এবং ট্যাগমাটাইজেশন এই দুটো খুব কাছাকাছি টপিক্স, দ্যাটস আমরা দুটো একসাথে শেষ করি আর কি, সেটাই মনে হয় ভালো হয়। হ্যাঁ, ওকে। এবার সব ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটাইজেশন বা আমরা কি বলতে পারি, অঞ্চলায়ন বলতে পারি। ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন, দেখো তো এটা কি, তো বুঝতে পারতেছো। এখানে আরেকটা গল্প দিয়ে আমরা শুরু করি, একটু মনোযোগ শোনো। প্রত্যেকটা পড়ার মাঝখানে একটা করে গল্প রাখো, তাহলে দেখবে বুঝতে খুব সহজ হবে আর কি। তো আমরা কিন্তু আলোচনা করছি যে শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করছি আর কি, আমরা বিভিন্ন জিনিসপত্র তোমাদের সামনে নিয়ে আসছিলাম আর কি, সেগুলো দেখিয়েছি আর কি। তারপরে আমরা আলোচনা করছিল শ্রেণী বিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করছি আর কি। তারপরে প্রত্যেকটা কিন্তু গল্প ছিল। শ্রেণী বিন্যাস নিয়ে যখন আলোচনা করছি তখন হলো আমরা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসছি আর কি, পারফিউম, তারপরে কলম, এগুলো বোতল, তারপরে কলম নিয়ে আসছি, এগুলো নিয়ে দেখাইছি আর কি। তারপরে শ্রেণীবিন্যাসের ভিত্তি যখন দেখাইছি তখন কি দেখাইছি যে আম, কি কি বিষয়, আমরা একটা এক্সাম্পল দিছি যে কিছু মানুষ ঘড়ি পরে আছে, কিছু মানুষ শার্ট পরে আছে, কিছু মানুষ টি শার্ট পরে আছে,
যেসব মানুষ পাঞ্জাবি পরে আছে, তো সেগুলোর উপর ভিত্তি করে এদের আলাদা করা হয়েছে। তারপরে আমরা চলে গেলাম কোথায়, যে আমরা শিখলাম যে আম, হ্যাঁ, কি শিখলাম, কি বলে, টপিক্সের নাম হলো খণ্ডাকার। খণ্ডাকার শিখলাম বা মেটামরিজম শিখলাম। সো খণ্ডাকারটা কি, আমরা বললাম যে আমরা রেলগাড়িতে এক্সাম্পল দিলাম যে রেলগাড়ির প্রত্যেকটা বগি থেকে একটা খণ্ড মনে করো। এবং দেখো আমরা কিন্তু রেলগাড়িতে বগি কিন্তু একটা মাঝখানে একটা যেতে পারি কিন্তু, বিশেষ করে ইন্টারসিটি যে গাড়িগুলো আছে তাতে ওটাকে আমরা পৌষ্টিক নালী মনে করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে প্রত্যেকটা খণ্ডকে একটা মানে বগিকে একটা করে খণ্ড মনে করছি। আর পুরো ট্রেনকে আমরা কি মনে করছি, একটা এনিম্যাল মনে করছি। সো যদি কোনো এনিম্যালের দেহ এরকম একটা পর একটা খণ্ড মিলে গঠিত হয় এবং অনুদৈর্ঘ্যভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন সেটা বলে কি খণ্ডকায়ন বলা হয়। এবার আসো, খণ্ডকায়ন আমরা শিখছি যে দুই রকম হয়, একটা প্রকৃত খণ্ডকায়ন, একটা হলো কি অপ্রকৃত খণ্ডকায়ন। সো প্রকৃত খণ্ডকায়ন কোনটা, যদি খণ্ডকায়নটা বাইরের দিক থেকে যেমন দেখা যাচ্ছে ভিতরের দিক থেকে ওরকম খণ্ডকায়ন থাকবে, তখন সেটা হলো কি প্রকৃত খণ্ডকায়ন। আর যদি কি হয়, যে বাইরের দিক থেকে খণ্ডকায়ন মনে হচ্ছে কিন্তু ভিতরের দিকে আসলে বেসিক্যালি খণ্ডকায়ন নেই, তখন আমরা কি বলবো, অপ্রকৃত খণ্ডকায়ন আর কি। ওকে, এবার আসো আমরা এখন শিখবো কোনটা, এখন নেক্সট টপিকস হলো ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন কল আসলো, দাঁড়াও। ট্যাগমাটাইজেশন, ওকে, কল আসছে, জাস্ট ইগনোর ইট। ট্যাগমাটাইজেশনটা কি দেখো, ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটাইজেশন, এটা আরেকটা নাম হলো, এটা আসলে ইংলিশ শব্দ, এটা ট্যাগমাটাইজেশনটা, এটাকে আর বলি বাংলায় বলে অঞ্চলায়ন। অঞ্চলায়ন, হ্যাঁ, ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন, ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। সো এটা কি, এটা আর খুব ইন্টারেস্টিং আর কি। সো আমরা নসিব মৌমাছির ক্ষেত্রে কিন্তু অপ্রকৃত খণ্ডকায়ন দেখা যাবে, ঠিক আছে, অপ্রকৃত খণ্ড। প্রকৃত খণ্ডকায়ন দেখো কোথায়, কেমন হলো, কেঁচোতে দেখা যাবে। ওকে, সেটা হচ্ছে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন নিয়ে আমরা কথা বলতেছি। সো এই ক্ষেত্রে কি দেখো, অঞ্চলায়নটাকে তো একটা সিম্পলি একটা উদাহরণ দিই আর কি। ধরো আমাদের উল্লোপাড়া একটা অঞ্চল, বা সিরাজগঞ্জকে একটা অঞ্চল বললাম আমরা। তো এই সিরাজগঞ্জ অঞ্চল কতগুলো উপজেলা নিয়ে গঠিত, আমরা জানি 9টা উপজেলা নিয়ে এই সিরাজগঞ্জ জেলা অবস্থিত, তাই না। দেখো 9টা যে উপজেলা, এই 9টা উপজেলা, কয়টা, 9টা, এই 9টা উপজেলা মিলে 9টা উপজেলাকে এক একটা কি মনে করো, এই পুরোটাকে মিলে কি হয়েছে, একটা অঞ্চল হয়েছে, ঠিক আছে। সেই অঞ্চলের নাম হলো কি সিরাজগঞ্জ। ওকে, বুঝো ব্যাপারটা। আমরা বললাম কি সিরাজগঞ্জের একটা অঞ্চল, সেই অঞ্চলের কয়টা খণ্ড আছে, 9টা খণ্ড আছে। সব 9টা যে উপজেলা, প্রত্যেকের একটা খণ্ড মনে করো আর কি। আর এই 9টা উপজেলা মিলে কি হয়েছে, একটা জেলা হয়েছে, সেটা হলো কি সিরাজগঞ্জ জেলা। ওকে, তো এই যে সিরাজগঞ্জ জেলা হলো আর কি, কয়টা খণ্ড মিলে হয়েছে, 9টা খণ্ড মিলে হয়েছে। সো যদি কোনো প্রাণীর দেহ এরকম হয় যে অনেকগুলো খণ্ড একসাথে হলো, হয়ে তারপরে সে হলো একটা জেলা হয়ে গেল মনে করো আর কি, ঠিক আছে। ধরো কোনো একটা প্রাণীর দেহ আছে, সেই প্রাণীর দেহের 9টা খণ্ড আছে, সেই খণ্ডগুলো একত্রিত হয়ে একটা অঞ্চল গঠন করলো আর কি, তখন সেই প্রক্রিয়াকে বললাম কি অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। ওকে, আর প্রক্রিয়ার নাম হলো ট্যাগমাটাইজেশন, আর ওই অংশটাকে বলে কি অঞ্চল বলবো আর কি, বা ইংলিশে বলবো ট্যাগমা বলবো আর কি। সো এটা আমি এঁকে দেখাচ্ছি। গল্পটা কিন্তু আগে প্রথম মনে রাখবা, যে ধরো আমাদের সিরাজগঞ্জ একটা অঞ্চল, তো সেই সিরাজগঞ্জ একটা অঞ্চল, একটা অঞ্চল, তো সেই একটা অঞ্চল গঠন করার জন্য 9টা উপজেলা লাগছে। তাহলে দেখো 9টা খণ্ড, দেহের কোনো প্রাণীর দেহের 9টা খণ্ড মনে করো, সেই 9টা খণ্ড একসাথে করে নাম হয়েছে কি সিরাজগঞ্জ, ঠিক আছে। তাহলে ওই অঞ্চলের নাম কি সিরাজগঞ্জ অঞ্চল, সেটা এরকম অনেকটা। তো দেখো আমরা একটু দেখাই আর কি এখানে। দেখো, ধরো আমরা যদি তেলাপোকা নিয়ে দেখাই আর কি, ধরো কাছাকাছি তেলাপোকার কাছাকাছি এটা, তো আমি ওইভাবে দেখালাম না, ধরো মাথাটা এখানে আছে, বা ঘাস ফড়িং মনে করো এটা। সো ধরো এইটা তার মস্তক, একটা, এটা একটা অঞ্চল, এটা এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট, আর এটা একটা আলাদা পার্ট, ঠিক আছে।
সো দেখো এই পার্টে এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটা কয়টি অঞ্চল আছে এখানে? তিনটি অঞ্চল। ধরো এটা 1 নম্বর অঞ্চল, এটা হলো এটা হলো 2 নম্বর অঞ্চল, আর এখান থেকে এটা হলো 3 নম্বর অঞ্চল। তিনটা অঞ্চল এখানে আছে। ওকে, সবার যে তিনটা অঞ্চল থাকবে তা কিন্তু না, অনেকের ক্ষেত্রে দুইটা অঞ্চল। যেমন মনে করো যে চিংড়ি মাছের বেলায় কি দেখি, চিংড়ি মাছের বেলায় দেখো এরকম, কিন্তু চিংড়ি মাছের বেলায় অনেকটা এরকম পেছন থেকে, যাই হোক এরকম আর কি কিছু একটা। তো চিংড়ি মাছের বেলা তো দেখো চিংড়ি মাছের বেলা কিন্তু এরকম থাকে। তো এই তার ক্ষেত্রে কি হয়, এইটা একটা অঞ্চল, 1 নম্বর অঞ্চল এটা, আর এটা আর একটা অঞ্চল, এটা হলো 2 নম্বর অঞ্চল। ওকে, সো দুইটা দেখলাম। ধরো এখানে তেলাপোকার ক্ষেত্রে এরকম আছে। তো তেলাপোকার এইখানে থাকে হলো 3টা খণ্ড, একটা খণ্ড, 1 2 3টা খণ্ড, আর এখান থেকে হলো 7 থেকে 8টা খণ্ড। ধরো 8টাই দেখলাম, নবম দশম খণ্ড, এটা 3, এই 4 5 6 7 8 9 10 11। এটা একটা অংশ। তো দেখো এখানে কি দেখা যাচ্ছে, ধরো কথার কথা যে আমরা দেখলাম যে এ একটা উপজেলা, এ একটা উপজেলা, একটা উপজেলা, একটা উপজেলা, একটা উপজেলা, একটা, এই প্রত্যেকে একটা উপজেলা মনে করো। এই সবগুলো উপজেলা মিলে একটা অঞ্চল হয়েছে। সেই অঞ্চলের নাম হলো কি, আমরা কি নাম দিয়েছি? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, ঠিক আছে? এই সবগুলো উপজেলা মিলে গেছে একটা জেলা, একটা অঞ্চলের নাম হয়েছে সেটা কি? সিরাজগঞ্জ। তাহলে দেখো এই যে দেখো, যদি এরকম হয় একটি প্রাণীর দেহের কয়েকটি খণ্ড একত্রিত হয়ে যদি একটা অঞ্চল গঠন করে বা একটি অংশ গঠন করে, তখন সেটাকে আমরা কি বলবো? ট্যাগমা বলবো বা অঞ্চল বলবো আর কি। তাহলে একটি প্রাণীর দেহের কয়েকটি খণ্ড মিলে কি গঠন করে? একটি অঞ্চল গঠন করে বা ট্যাগমা গঠন করে। আর এই ট্যাগমা গঠন করার প্রক্রিয়ার নাম হলো কি? ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। ওকে, ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। আবার বলতেছি, যদি কোনো প্রাণীর দেহের কয়েকটি খণ্ড একত্রিত হয়ে কি একটি ট্যাগমা গঠন করে বা একটা অঞ্চল গঠন করে, তো সেই অঞ্চল গঠন করা বা ট্যাগমা গঠন করার প্রক্রিয়ার নাম হলো কি? অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। বুঝতে পারছো কিনা বলো? কমেন্টস করে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, বলো, একটু কমেন্টস করে জানাও বুঝতে পারছো কিনা। শুনতে পাচ্ছ কি আমার কথা? ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও। কেউ কি আছো? শুনতে পাচ্ছো? মনে হচ্ছে কেউ নেই। হ্যাঁ, আছো কি কেউ? ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। কেউ কি আছো? একটু কমেন্টস করে জানাও বুঝতে পারছো কিনা। হুম, সবাই কি আছো নাকি কই গেছো? হ্যাঁ,
ওকে, সো আমরা ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন নিয়ে আমরা কথা বলতেছিলাম আর কি। তাহলে দেখো, আমরা পুরো জিনিসটাকে একটু হাইলাইট করি। আজকে যা যা পড়লাম আর কি, আজকে আমরা এই ক্লাসটা আর দীর্ঘায়িত করবো না, আজকে একটু শর্টই রাখবো। তো আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করছি সেগুলো নিয়ে তোমাদের হালকা একটু ব্রিফ দিয়ে যাচ্ছে আর কি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা আলোচনা করলাম যে শ্রেণীবিন্যাস কি। শ্রেণীবিন্যাস কি খেয়াল করো। আমরা বললাম যে আহ, শ্রেণীবিন্যাস হলো কি জীব জগতের মধ্যে যে সকল মানে জীব আছে, প্রাণী হোক উদ্ভিদ হোক, তাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য ভিত্তিতে বিভিন্ন দল উপদলে তাদেরকে ভাগ করা, অর্থাৎ তাদেরকে বিভিন্ন পর্ব, শ্রেণী, গোত্র, বর্গ, গণ প্রজাতি, বহুতি দল উপদলে তাদেরকে যে ভাগ করার প্রক্রিয়া, সেটা হলো কি শ্রেণীবিন্যাস। ওকে, এখন বললাম যে শ্রেণীবিন্যাস বললাম, এবার শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো কি, অর্থাৎ জীবজগৎকে যে আমরা আলাদা করতেছি, সে আলাদা করার সময় কিছু বৈশিষ্ট্যের প্রতি তাদেরকে আলাদা করা হয়। তো যে সকল বৈশিষ্ট্য ভিত্তিকে তাদেরকে আলাদা করছে সেগুলো কি শ্রেণীবিন্যাসের ভিত্তি। এবার আমরা পরবর্তীতে আলোচনা করছি কি নিয়ে, যে খণ্ডকায়ন নিয়ে আলোচনা করছি। খণ্ডকায়ন, আমরা কি বলছি যে যদি কোনো প্রাণীর দেহ একই রকম খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে অনুদৈর্ঘ্যভাবে বৃদ্ধি বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা কি বলবো, খণ্ডকায়ন বলবো। ওকে, যদি কোনো প্রাণীর দেহ এরকম একই রকম খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত অনুদৈর্ঘ্যভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন সেটাকে আমরা বলবো খণ্ডকায়ন বা মেটামেরিজম বলবো আর কি। ওকে, আচ্ছা, খণ্ডকায়ন কয় রকম হয়? দুই রকম হয়ে থাকে। একটা হলো প্রকৃত খণ্ডকায়ন, একটা হলো অপ্রকৃত খণ্ডকায়ন। প্রকৃত খণ্ডকায়নটা কি? যদি আহ, যে খণ্ডকায়নটা হয় সেটা যদি বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে দুটোই যদি খণ্ডকায়ন হয়ে থাকে, তখন সেটাকে আমরা প্রকৃত খণ্ডকায়ন। আর যদি অপ্রকৃত খণ্ডকায়ন কখন বলবো? যখন হলো বাহ্যিকভাবে শুধু খণ্ড দেখা যাচ্ছে কিন্তু ভিতরে বেসিক্যালি কোনো খণ্ড নাই, যেমন তেলাপোকার ক্ষেত্রে দেখি আর কি, সেটাকে আমরা করলো অপ্রকৃত খণ্ডকায়ন। এবার যে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন কি? অঞ্চলায়ন হলো যে যদি এরকম হয় যে আহ, যদি কোনো প্রাণীর দেহের বিভিন্ন খণ্ড একসাথে হয়ে তারা একটা নির্দিষ্ট অঞ্চল গঠন করে, দ্যাটস মিন সেটা হলো কি ট্যাগমা। ওকে, তাহলে একটা প্রাণীর কয়েকটি দেহের কয়েকটি অংশ মিলিত হয়ে কি গঠন করে? একটা অঞ্চল গঠন করে। আর এই অঞ্চল গঠন প্রক্রিয়ার নাম হলো কি ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। ওকে, তো এই হলো মোটামুটি, যেহেতু তোমাদের আজকে ইনঅ্যাক্টিভ মনে হচ্ছে আর কি, তো আজকে মানে আমরা এই পর্যন্ত রাখি। পরবর্তীতে আমরা মঙ্গলবার ইনশাল্লাহ আবারও 9টার দিকে তোমাদের সাথে ক্লাসে উপস্থিত থাকবো। সো ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।